প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সব কিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। দ্বিতীয় গোল্ডেন পান্ডা পুরস্কার কেবল চলচ্চিত্র ও টেলিভিশনের উৎকর্ষকেই উদযাপন করেনি, এটি হয়ে উঠেছে বিশ্ব সংস্কৃতির মধ্যে পারস্পরিক শিক্ষার এক অনন্য সেতুবন্ধন। চলচ্চিত্র, টিভি সিরিজ, তথ্যচিত্র, অ্যানিমেশন এবং বিশেষ জুরি পুরস্কার, এই 5টি বিভাগে সম্মাননা প্রদান শুধু প্রতিযোগিতার নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার উৎসব। আর এই উৎসবকে আরও বিশেষ করে তোলে চীনের জাতীয় সম্পদ জায়ান্ট পান্ডা, যারা আন্তর্জাতিক অতিথিদের হৃদয় জয় করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী জিনিয়া। 8월 5일 디셈버 দ্বিতীয় গোল্ডেন পান্ডা অ্যাওয়ার্ডস দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চেংদুতে অনুষ্ঠিত হয়েছে। এতে 126টি দেশ এবং অঞ্চল থেকে 5000এরও বেশি গাছ জমা পড়ে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চেংদুতে 12 এবং 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় গোল্ডেন পান্ডা অ্যাওয়ার্ডস। চলচ্চিত্র ও টেলিভিশনকে বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে সংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে এটি সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই বছরের অনুষ্ঠানে 126টি দেশ ও অঞ্চল থেকে 5000টিরও বেশি গাছ জমা পড়েছিল। এর মধ্যে 73.2% গাছ ছিল বিদেশ থেকে, যা আগের বারের চেয়ে 3.2% বেশি। 27 সদস্যের জুরির প্রায় 50 সদস্যই ছিলেন আন্তর্জাতিক সদস্য। চীনের একটি শহরে চলচ্চিত্র উৎসব আয়োজনের সাংস্কৃতিক আকর্ষণ আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে ধারণা বদলে দেয়। আমার মতে এটি বিশ্বব্যাপী সৃজনশীলতার প্রশংসায় বৈচিত্র্যের আরেকটি স্তর যোগ করে। অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা বলেছেন যে গোল্ডেন পান্ডা পুরস্কার তাদের চীনা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিকাশের গতিপথ এবং চীনা সংস্কৃতির ওপর গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। বিশ্বজুড়ে অসামান্য কাজ ও নির্মাতাদের সমাবেশ এই অনুষ্ঠানটিকে সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে যেখানে বিশাল পান্ডা বাস করে, সেখানে গোল্ডেন পান্ডা পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ইতালীয় চলচ্চিত্র দেয়ার ইজ টুমরো। প্রয়াত সিজাং পরিচালক ওয়াং মা গেন্ডন স্নো লেপার্ড এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন, যা তার ছেলে গ্রহণ করেন। চীনা অ্যানিমেটেড চলচ্চিত্রের ইতিহাসে বক্স অফিসের রেকর্ড সৃষ্টিকারী নাজা 2 অ্যানিমেশন বিভাগে সর্বোচ্চ সম্মান অর্জন করে। নরওয়েজিয়ান গাটস ওয়াইল্ড নিউ ওয়ার্ল্ড সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতে নেয়। যে টিভি সিরিজগুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে সেগুলো হলো অজানা জগৎকে তুলে ধরা। অনেক চীনা চলচ্চিত্র ও টিভি সিরিজ আমাকে চীনা সংস্কৃতি সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। এই বছরের জুরিদের প্রায় অর্ধেকই বিদেশি এবং অনেকের কাছে আয়োজক শহর চেংদু একটি নতুন অভিজ্ঞতা উপস্থাপন করে। টিভি নাটক বিভাগের বিচারক এবং নিউজিল্যান্ডের চিত্র নাটকার এবং প্রযোজক জো সি তে উত্তেজিতভাবে বলেন, আমি সারা সপ্তাহ ধরে পান্ডা দিবস এর জন্য অপেক্ষা করছিলাম। এবারের গোল্ডেন পান্ডা পুরস্কারে অংশগ্রহণকারী আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতারা সিচুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডা সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের দুজাংয়ান ঘাঁটি পরিদর্শন করে চীনের জাতীয় সম্পদ জায়ান্ট পান্ডাদের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হন। পরিদর্শনের সময় পাশের ওপর আরাধ্য পান্ডাদের খেলাধুলা দেখে চলচ্চিত্র নির্মাতারা পুরোপুরি মুগ্ধ হয়ে যান। দ্বিতীয় গোল্ডেন পান্ডা পুরস্কারের তথ্যচিত্র বিভাগে মনোনীত চলচ্চিত্রের প্রতিনিধি ওয়েন্ডি ডার্ক বলেন, এটি সত্যিই দুর্দান্ত। প্রায় 1000 প্রকৃতির তথ্যচিত্র তৈরি করা একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে চেংদুতে আসল পান্ডা দেখা আমার স্বপ্নের মতো। এই মর্যাদাপূর্ণ গোল্ডেন পান্ডা অনুষ্ঠানে অংশ নেওয়া এবং সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া একটি অসাধারণ সম্মান।
চাঁদ পান্ডা দেখার পাশাপাশি অতিথিরা সিচুয়ান চা শিল্প, কাঠের ব্লকের উপর নববর্ষের চিত্রকর্ম এবং অন্যান্য সাংস্কৃতিক নিদর্শনও উপভোগ করেন। গোল্ডেন পান্ডা সিম পোস্ট অফিসে তারা সিচুয়ান অঞ্চলের সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পূর্ণ পোস্ট কার্ড নির্বাচন করেন, সেগুলিতে স্ট্যাম্প লাগিয়ে দেন এবং পান্ডার জন্মভূমি থেকে বিশ্বকে আশীর্বাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তাকে পাঠান। মনোনীত হওয়াটা বিরাট সম্মানের। আমি আরও বেশি পরিচালক ও প্রযোজকদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও দেখা করার এই সুযোগের অপেক্ষায় আছি। এই আন্তর্জাতিক অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশগুলোর মধ্যে বন্ধুত্বের প্রসারে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করে। এই বছরের প্রতিযোগিতায় বাংসি প্রথম বিভাগে মোট ২৭টি পুরস্কার ছিল। চলচ্চিত্র, টিভি সিরিজ, তথ্যচিত্র, অ্যানিমেশন এবং বিশেষ জুরি পুরস্কার। আমি জিনিয়া, সেমজি, বেজিং থেকে। চীনের জাতীয় দিবস উপলক্ষে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ইভিল আনবাউন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কুখ্যাত ইউনিট 731-এর পরিচালিত নির্মম মানব পরীক্ষা ও জীবাণু যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি। গেল 18 সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাতীয় দিবসের চলচ্চিত্র মৌসুমে ছেন খাইকোয়ের যুদ্ধভিত্তিক সিনেমা দ্য ভলান্টিয়ার্স পিস অ্যাট লাস্ট, ফ্যান্টাসি ঘরানার সিনেমা আ রাইটার্স অডিসি 2 এবং ঐতিহাসিক গল্পের উপর ভিত্তি করে অ্যানিমেশন সিনেমা 3 কিংডমস, স্টারলিট হিরোস সহ নানা জনরার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের বিজয়ের প্রাক্কালে একটি বর্বর ঘটনা ঘটায় জাপানি আগ্রাসী বাহিনী। চীনা জনগণের বিজয় আঁচ করতে পেরে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরের পিংফাং এলাকায় জৈবিক যুদ্ধ গবেষণা পরিচালনা করে এবং মানব পরীক্ষার নামে বেসামরিক নাগরিকদের হত্যা করে। সেই অমানবিক ঘটনাগুলোকে ঘিরেই নির্মিত হয়েছে চীনা চলচ্চিত্র ইভিল আনবাউন্ড, যা এবার দেশটির নতুন ব্লকবাস্টারের তালিকায় চলে এসেছে। গেল 18 সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে জাপানের কুখ্যাত ইউনিট 731 জীবাণু যুদ্ধ চালায় এবং চীনা সাধারণ মানুষের উপর নির্মম পরীক্ষা চালায়। মুক্তির আগেই ছবিটি প্রি সেলে 3 কোটিরও বেশি ইউয়ান আয় করে। চলতি বছর হচ্ছে চীনা জনগণের বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। সাম্প্রতিক সময়ে জাপান বিরোধী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। ইউনিট 731 ছিল একটি গোপন জীবাণু ও রাসায়নিক যুদ্ধ গবেষণাগার, যা 1935 সালে উত্তর পূর্ব চীনের হারবিন শহরে গড়ে তোলে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এটি চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের জীবাণু যুদ্ধের কেন্দ্র হিসেবে কাজ করত। সেখানে অন্তত ৩,০০০ মানুষের দেহে জীবাণুর পরীক্ষা পরিচালনা করা হয়। ইভিল আনবাউন্ড সেই অন্ধকার অধ্যায় এবং জাপানি সেনাদের অমানবিক কর্মকাণ্ডকে সিনেমার পর্দায় তুলে ধরেছে। এছাড়াও এই বছরের জাতীয় দিবসের ছুটির চলচ্চিত্র মৌসুম শুরু হবে 1 অক্টোবর থেকে, যেখানে থাকবে নানা ঘরানার ছবির সমাহার। এর মধ্যে রয়েছে প্রখ্যাত পরিচালক ছেন খাইকোর যুদ্ধভিত্তিক ত্রয়ীর শেষ অধ্যায় দ্য ভলান্টিয়ার্স পিস অ্যাট লাস্ট, যেখানে কোরিয়ায় চীনা জনগণের স্বেচ্ছাসেবক বাহিনীর শেষ দিকের ঐতিহাসিক লড়াই তুলে ধরা হয়েছে। ফ্যান্টাসি ঘরানার এ রাইটার্স অডিসি 2 দর্শকদের জন্য নিয়ে আসছে বাস্তবতা ও কল্পনার মিশ্রণে রোমাঞ্চকর গল্প এবং দৃষ্টিনন্দন ভিজুয়াল ইফেক্ট। অন্যদিকে 3 কিংডমস স্টারলিট হিরোস 220 থেকে 280 খ্রিস্টাব্দের দিকে জনপ্রিয় 3 রাজ্যের ইতিহাসকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। এটি ঐতিহ্যবাহী কালি তুলির শিল্পকলা ও ঐতিহাসিক গল্প বলার ভঙ্গি মিলিয়ে তৈরি করা হয়েছে এক অনন্য অ্যানিমেশন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। গোল সাংস্কৃতিক পুতুল তৈরি করে নারীদের উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত খুলেছেন উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের ফ্যাশন ডিজাইনার পারিদা তুর্দি। স্থানীয় অ্যাটলাস সিল্কে তার নির্মিত
রঙিন পুতুলগুলো শুধু মনোমুগ্ধকর নয়, স্থানীয় সংস্কৃতির ধারক এবং স্বল্প পুঁজিতে গ্রামীণ নারীদের আয়ের সুযোগ তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে। এরই মধ্যে এই উদ্যোগ দেখছে দারুণ সফলতার মুখ। সিনচিয়াংয়ের পারিদা তুর্দির গুলডল বা গুলপুতুল এটি শুধু খেলনা নয়, বরং সিনচিয়াংয়ের বহুমুখী সংস্কৃতির প্রাণবন্ত প্রতীক। অ্যাটলাস নামের এক ধরনের সিল্ক দিয়ে তৈরি পুতুলগুলো নরম, উজ্জ্বল রঙের এবং নকশায় ভরপুর। গোল পুতুলে আমরা স্থানীয় বৈশিষ্ট্য যুক্ত করেছি। বলা যায় প্রতিটি পুতুলেই হাতে তৈরি। যখন আমরা প্রথম এই পুতুল বানাতে শুরু করি, তখন চেয়েছিলাম সিনচিয়াংয়ের স্থানীয় সংস্কৃতি ও বিশেষ বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলতে, যাতে আরও বেশি মানুষ সিনচিয়াংয়ের মনোমুগ্ধকর জীবনযাত্রার আবহ অনুভব করতে পারে। কিছু নকশা ভিন্ন সংস্কৃতি থেকেও অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ফরাসি সংস্কৃতিও রয়েছে বলে জানান পারিদা। ফরাসি কোর্ট স্টাইলকে স্থানীয় অ্যাটলাস সিল্কের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন নকশা। সমাজকে উন্নত করার ইচ্ছা থেকে পারিদার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু। বেইজিংয়ে পড়াশোনা করার সময় ছুটিতে বাড়ি এসে তিনি দেখেন স্থানীয় নারীরা অনেকেই শুধু গৃহস্থালির কাজ ও সন্তান লালন পালনে সীমাবদ্ধ। তার মনে স্বপ্ন জাগে পুতুল তৈরির মধ্য দিয়ে তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনার। স্থানীয় মহিলা ফেডারেশনের আর্থিক সহায়তায় পারিদা তার স্বপ্ন পূরণে কর্মশালা শুরু করেন। আমাদের কর্মশালার আয়তন মোট 1200 বর্গমিটার, আর কর্মীদের বেশিরভাগই নারী। এখানে প্রায় 80 থেকে 100 জন কাজ করে। যদি কারো সন্তান ছোট হয় বা বাড়ি থেকে বের হওয়া অসুবিধাজনক হয়, তবে তারা আমাদের হস্তশিল্পের কাজ ঘরে বসেই করতে পারে। আমরা প্রতি বছর 30,000 থেকে 50,000 গোল পুতুল তৈরি করতে পারি। এতে তাদের জীবিকা নির্বাহের পথ তৈরি হয়, যা তাদের আর্থিক অবস্থাকে অনেকটা উন্নত করে। প্রতিদিন কর্মীদের জীবনমানের পরিবর্তন দেখে বেশ খুশি পারিদা এবং আশা করেন আরও বেশি নারী এভাবে অনুপ্রাণিত হবেন। আর্থিক উন্নতির পাশাপাশি গুলডল প্রকল্প নারীদের সচেতন ও স্বাবলম্বী করেছে বলে জানান তিনি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। বেজিংয়ে শেষ হলো 2025 চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের শরৎকালীন আসর। এবারের ফ্যাশন সপ্তাহে আধুনিক ডিজাইনের সঙ্গে যুক্ত হয়েছে চীনা সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রযুক্তির অভিনব মেলবন্ধন। বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে হাইটেক ফ্যাশন সবই জায়গা করে নিয়েছে এবারের ফ্যাশন সপ্তাহে। আয়োজকদের মতে চীনা সংস্কৃতির গল্প বলার মাধ্যম হয়ে উঠেছে এই র্যাম্প। বর্ণিল র্যাম্প, ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিকতার ঝলক সব মিলিয়ে জমকালো আয়োজনে শেষ হল 2025 চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক। শতাধিক প্রদর্শনীর অর্ধেকেরও বেশি শোতে ফুটে উঠেছে চীনা অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের নতুন রূপ। ডিজাইনাররা ব্যবহার করেছেন 3D প্রিন্টিং, প্লান্ট ভিত্তিক ট্রান্সফার প্রিন্টিং ও ডিজিটাল ক্রিয়েটিভিটি। প্রায় 30 জন তরুণ ডিজাইনার এআই অ্যালগরিদমের মাধ্যমে ঐতিহ্যবাহী নকশাকে উপস্থাপন করেছেন নতুনভাবে। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে আমরা তুলে ধরছি চীনের সৌন্দর্য। মিয়াও সূচিকর্ম এটলেস সিল্কের পোশাক, রেশমি কারুকাজে সজ্জিত তিব্বতী পোশাক সব মিলিয়ে মুগ্ধ করেছে দর্শকদের। র্যাম্পে হেঁটেছে 56 শিশু মডেল, যারা প্রতিনিধিত্ব করেছে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীকে। শিশুরা যখন ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে আসে, তখন তাদের মধ্যে দেখা যায় সাংস্কৃতিক আত্মবিশ্বাস আর গর্ব। শুধু ঐতিহ্যবাহী পোশাকই নয়, সমকালীন চীনা পোশাক যেমন মামিয়ানছু, ছিপাও এবং সুনিয়াতশেন সুটেও নতুন করে যুক্ত হয়েছে চীনা সংস্কৃতির নান্দনিক ছোঁয়া। পাহাড় নদীর প্রাকৃতিক সৌন্দর্য থেকেও অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। পুরুষদের পোশাকে অনুপ্রেরণা এসেছে কুনলুন পর্বত থেকে, আর নারীদের পোশাকে ইয়েলো রিভারের বাঁকানো প্রবাহ থেকে।
2006 সালে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া ফুজিয়ান প্রদেশের হুই নারীদের পোশাকও হাজির হয়েছে নতুন রূপে। জ্যাকার্ড ব্রোকেট, ডিজিটাল প্রিন্টিং ও পরিবেশ বান্ধব ফাইবারে তৈরি এসব পোশাক দিয়েছে ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়া। আয়োজকদের মতে এবছর আয়োজিত শতাধিক শোর মধ্যে অর্ধেকের বেশি ব্র্যান্ড ও ডিজাইনার চীনা সাংস্কৃতিক নান্দনিকতা তুলে ধরেছেন। ফ্যাশনের মাধ্যমে তারা চীনের বহু জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় গল্প বিশ্বকে জানানোর চেষ্টা করেছেন। চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের শরৎকালীন এই আসর 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াংয়ের প্রাচীন কাশগড় শহর কেন্দ্রিক ব্লগিং করা এক তরুণ ইন্টারনেট দুনিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। অনলাইনে প্রাণবন্ত কন্টেন্ট আর লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনি তুলে ধরছেন কাশগড়ের অনন্য সংস্কৃতি আর পর্যটনের আকর্ষণ। তার প্রচেষ্টা এখন স্থানীয় পর্যটন খাতে যোগ করছে নতুন মাত্রা। কাশগড়ের ব্যস্ত বাজার থেকে শুরু করে শহরের সরু শান্ত অলিগলি সবই যেন ব্লগার সং ইউফেং এর ক্যামেরায় ধরা পড়ে রঙিন বৈচিত্র্যে। তার ভিডিওতে ভেসে ওঠে মুখরোচক স্থানীয় খাবার, বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি আর প্রাচীন শহরের সমৃদ্ধ ঐতিহ্য। 2017 সালে প্রথম সড়ক ভ্রমণে সিনচিয়াং গেলে মুগ্ধ হন সং ইউফেং। কাশগড়ের ঐতিহাসিক গাওতাই প্রাচীন আবাসিক এলাকা আর আবাক খোঁজা সমাধি তাকে মুগ্ধ করে। বুঝতে পারেন এই শহর শুধু ঐতিহ্যের ভাণ্ডার নয়, বরং বৃহৎ পর্যটন কেন্দ্র, যেখান থেকে পামির পর্বতশ্রেণী কিংবা বিশাল মরুভূমির সৌন্দর্য দেখতে যাওয়া যায়। এরপর কাশগড়কেই নিজের স্থায়ী নিবাস বানান তিনি। শুরু করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পথ চলা। স্থানীয় বৈশিষ্ট্য তুলে ধরতে তার ব্লগিং আইডিয়ায় যোগ করেন অভিনব মাত্রা। একটি জনপ্রিয় 1980 দশকের পাপেট কার্টুন দ্য স্টোরি অফ আফেন্দি দ্বারা অনুপ্রাণিত হয়ে মাঝে মাঝে তিনি মিস্টার বেড চরিত্রে সাজেন। তার চ্যানেলের নামও তাই ইয়োর বাড়িবে। লাইভ স্ট্রিমিংয়ে সরাসরি কাশগড়ের জীবনযাত্রা ফুটিয়ে তোলার চেষ্টাটাই থাকে মুখ্য। লাইভ স্ট্রিমে দর্শকরা শহরের আসল জীবনটাই দেখতে পান। আমি কোনো ভান করি না, সাজানো দৃশ্য দেখাই না, যা আছে তাই তুলে ধরি। সত্যটাই আমার কন্টেন্টের সবচেয়ে বড় শক্তি। সঙের মতে ছোট ভিডিও বানাতে সময় বেশি লাগে, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে স্বতঃস্ফূর্তভাবে দর্শকরা পেয়ে যান প্রামাণ্য অভিজ্ঞতা, আর এতে সময়ও লাগে কম, দেখতে পান সরাসরি। এই স্বচ্ছতাই দর্শকদের টেনে আনছে কাশগড়ে, বাড়িয়ে দিচ্ছে পর্যটনের সম্ভাবনা। আমি যা করছি সেটা সত্যিই ভালো লাগছে। ভিডিও বানানোর ব্যবসাটাও আসলে কাশগড়ের পর্যটন খাতের সঙ্গে সম্পর্কিত। আমি চাই আমার কন্টেন্ট দেখে পর্যটকরা আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা পান। এখন সং ইউফেং কেবল একজন তরুণ ব্লগার নন, বরং কাশগড়ের এক সাংস্কৃতিক দূত। তার উদ্যোগে অনলাইনে আলোচিত হচ্ছে প্রাচীন এই শহর, আর এর মধ্য দিয়েই স্থানীয়রা পাচ্ছেন আরও বেশি দর্শনার্থীর আগমন। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক তরুণ ব্লগারের এমন প্রচেষ্টা শুধু কাশগড়ের সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে না, বরং স্থানীয় পর্যটন খাতেও আনছে নতুন প্রাণ। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।